এই আগুনের তাপ আমি যে আর সহ্য করতে পারছি না। আপনি আপনি কোনো কথা বলছেন না কেন? বাবু, আপনি আপনি এবার আলোটা জ্বালতে পারেন। আপনার সঙ্গে অনেকেই আলাপ করতে এসেছে। ভোলা, বিশে, মিনতি আর 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 হারু। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটা নতুন এপিসোডে। আজকের আমাদের বিশেষ নিবেদন ডক্টর তরুণ কুমার দাসের লেখা অমাবস্যার এক রাত। নীলাদ্রি ও কথকের চরিত্রে আমি অত্রি। নীলাদ্রির মায়ের ভূমিকায় মেঘনা, ভোলার ভূমিকায় তরুণ, বিশুর ভূমিকায় অনির্বাণ। অন্যান্য চরিত্রে রয়েছে সুপ্রতিম, সুদেশনা ও অরিজিৎ। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন ডক্টর তরুণ কুমার দাসের লেখা অমাবস্যার এক রাত। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘন কালো মেঘে ছেয়ে গেছে পূবের আকাশটা। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নেমে আসবে। বৃষ্টি আমার বড় ভালো লাগে। ছোটবেলায় এইরকম বৃষ্টির দিনগুলোতে হরিহরপুরে আমাদের গ্রামের বাড়িতে জমিয়ে ভূতের গল্পের আসর বসাতাম। আমরা সব ভাই বোনেরা দাদুকে ঘিরে নানা গল্প হতো। আমার দাদু নিতাই চন্দ্র সরকার খুবই মজার মানুষ ছিলেন। তিনি যে গল্পগুলো বলতেন তার বেশিরভাগটাই বানানো, তা পরে বড় হয়ে বুঝেছিলাম। কিন্তু দাদুর গল্প বলার ধরনটা এমনই ছিল, আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম। বলা ভালো, গল্পগুলো শুনতাম না, গিলতাম। গল্প শুনতে শুনতে মনে হতো যেন পাশেই বসে আছে সেই অশরীরী কোনো অবয়ব। সেও যেন আমাদের সাথেই দাদুর গল্প শুনছে। দাদুর কাছে একের পর এক হাড় হিম করা ভূতের গল্প শুনতে শুনতে একসময় তো মনে হতো সত্যি কি তাহলে ভূত আছে। পরে বড় হয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বুঝেছি এসব নিছক গল্প ছাড়া আর কিছু নয়। ভূত বলে সত্যি কিছু হয় না। জানালার ধারে এইসব বসে বসে ভাবছিল নীলাদ্রি। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। কি রে, এখনো জানলার কপাট দুটো বন্ধ করিসনি? বৃষ্টির ঝাঁট ঘরে ঢুকছে তো। বিছানাটাকে ভিজিয়ে ফেলবি নাকি? সর সর দেখি, সর, আমি বন্ধ করছি। মায়ের এই চিৎকারে স্মৃতির জগৎ থেকে সম্বিত ফিরে পেল নীলাদ্রি। মায়ের কাছে আবদার করে সে বলল, থাক না মা, জানালাটা খোলা থাক না। কি সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে দেখো। তুমি শুধু বৃষ্টি পড়াটাই দেখলে, এর সৌন্দর্যটা দেখলে না। নীলাদ্রির এই কথাতে মা আরও চেঁচিয়ে বলল, বড় এলোরে আমার কবি মশাই। ঠিক আছে, তবে একটুখানি ভেজিয়ে দে। আর বলছি, একটু চা খাবি? সঙ্গে পাঁপড় ভাজা। কি রে, করে আনবো? এইরকম সুন্দর আবহাওয়ায় মায়ের এরকম লোভনীয় প্রস্তাব নীলাদ্রি ফিরিয়ে দিতে পারল না। আনন্দে আটখানা হয়ে সে বলল, হ্যাঁ মা, তাই ভালো, যাও যাও। এই শোন, কাল দুপুরবেলায় পোস্ট অফিস থেকে তোর নামেই চিঠিখানা দিয়ে গেছে। বলল রেজিস্টার্ড পোস্ট, তাই আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে গেল। আমি তোকে দিতে ভুলে গেছিলাম, এই নে। কি, কাল দুপুরবেলায় চিঠিটা এসেছে আর তুমি এখন আমাকে দিচ্ছ? উফ মা, তোমাকে নিয়ে না আমি আর পারি না। দাও দেখি, দাও। মায়ের হাত থেকে চিঠিখানা নীলাদ্রি নিয়ে
খুলে দেখল পোস্টমাস্টারের যে ইন্টারভিউটা সে দিয়েছিল সেই চাকরিটার জন্য সে মনোনীত হয়েছে এবং তার পোস্টিং হয়েছে পুরুলিয়া জেলার বেগুনকুতরে। নামটা শুনেই একরকম আঁতকে উঠল নীলাদ্রি। তার মুখটা হঠাৎ করে কেমন যেন শুকিয়ে গেল। বেগুনকুতর মানে পুরুলিয়া জেলার সেই বহুদূরের রেলওয়ে স্টেশনটি। এই স্টেশনটির ব্যাপারে অনেক ভয়ের কথা নীলাদ্রি শুনেছে। শোনা যায় সন্ধ্যের পর এই স্টেশনে একটা মহিলার আত্মা ঘুরে বেড়ায়। আরও শোনা যায় স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহগুলি পাওয়া গেছিল এই রেল কোয়ার্টারে। এই গুজবের জেরেই দীর্ঘদিন স্টেশনটা বন্ধ ছিল। কোনো ট্রেনই এই স্টেশনে দাঁড়াতো না। প্রায় 42 বছর পর পুনরায় এই বেগুনকুতর স্টেশনে ট্রেন থামতে শুরু করেছে। এসব কাহিনী অল্প বিস্তর নীলাদ্রি শুনেছে, কিন্তু সে তো ভূতে বিশ্বাস করে না। তাই সে মনস্থির করে পরের দিনই রওনা হবে। বাবাকে অনেক ছোটবেলাতেই হারায় নীলাদ্রি। মাকে যে ছেড়ে যেতে তার মন চায় না, কিন্তু কিছু করারও তো নেই। এই চাকরিটা নীলাদ্রির খুব দরকার। প্রথমে সে ভেবেছিল মাকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু অজানা জায়গায় সবকিছু না জেনে বুঝে মাকে নিয়ে যাওয়াটাও তো নিরাপদ নয়। এই ভেবে সে একাই রওনা হলো বেগুনকুতরের উদ্দেশ্যে। রওনার দিনটা ছিল শনিবার। নীলাদ্রির নতুন কাজে যোগদান করার কথা ছিল সোমবার থেকে। সে ভাবল একদিন আগে যদি পৌঁছে যাওয়া যায় তাহলে রবিবার দিনটা কাজে লাগিয়ে একটা থাকার জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো সে করে নিতে পারবে। হ্যাঁ রে নীলু, আজকে তো সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর আজকের দিনটাও ভালো না। একই শনিবার, তার উপর আজ আবার অমাবস্যা। আজ না বেরোলেই নয়। কাল নয় যেতিস, তোর তো জয়নিং সোমবার, একদিন হাতেই থাকবে। আসলে বেগুনকুতর নামটা শুনেই আমারও কেমন ভয় ভয় করছে। কী সব জানি ওখানে রাতে ঘুরে বেড়ায়। এই তো কাল সন্ধ্যাবেলায় আমি বাজার করে ফিরে আসার সময় ওই শ্যামলবাবুর কাছে তোর চাকরি পাওয়ার কথাটা বলছিলাম। ওই শ্যামলবাবু বলছিলেন উনি গত মাসে রাঁচি যাওয়ার সময় ওই স্টেশনটির পাশ দিয়ে যখন তাদের ট্রেনটা যাচ্ছিল তখন স্টেশনটি পুরো ফাঁকা ছিল। স্টেশনে একটাও নাকি লোক ছিল না। আর তুই আবার সেই স্টেশনে নামবি, ওর যদি যেতে সন্ধে হয়ে যায়। মায়ের এই কথাগুলো শুনে নীলাদ্রি হো হো করে হেসে উঠল আর বলল, কেন, ওই শ্যামলবাবু তো আমার সঙ্গে যাবেন, আর উনি আমার সঙ্গে ওখানেই থাকবেন, একই বাড়িতে আমাকে পাহারা দেওয়ার জন্য। যত সব আজগুবি কথা তোমাদের। ঠিক আছে, বড় হয়েছিস, যেটা ভালো বুঝিস সেটা কর। একটু অভিমানের সুরেই মা কথাগুলো বলল। মায়ের দেওয়া লুচি আর আলুর দমের টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে মাকে প্রণাম করে রওনা হলো নীলাদ্রি। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। 3:30 বর্ধমান টু বোকারো স্টিল প্যাসেঞ্জারে জানালার ধারে সিট নিয়ে বসল নীলাদ্রি। ট্রেনে খুব একটা ভিড় নেই আজ। কেমন হবে নতুন জায়গা, কেমন হবে সেখানকার মানুষ, মাকে কবে বা নিয়ে আসবে সে, আদৌ কি সেখানে গিয়ে থাকার কোনো জায়গা পাওয়া যাবে? এসব নানান কথা ভাবতে ভাবতে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করছিল নীলাদ্রি। তীব্র গতিতে ছুটে চলেছে ট্রেন। রাত 8:20। ট্রেনটা পৌঁছালো পুরুলিয়া স্টেশন। বেশ কয়েকজন হকার রাতের খাবারের জন্য ট্রেনে উঠল। মিনিট 10 দাঁড়ানোর পর আবার ট্রেনটা চলতে শুরু করলো।
হঠাৎ নীলাদ্রির পাশে বসা এক মাঝবয়সী ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, এই তা মশাই, কোথায় নামবেন? দেখে তো মনে হচ্ছে এই লাইনে নতুন। তা কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন নাকি নাকি বেড়াতে যাচ্ছেন? নীলাদ্রি কোনো উত্তর করল না। এটা দেখে লোকটা আবার জিজ্ঞাসা করলো তাকে, ও বুঝেছি বুঝেছি, তা ব্যবসা বা চাকরি সংক্রান্ত কাজে যাচ্ছেন। তা বেশ বেশ, তা কোথায় নামবেন সেটা তো বললেন না। নীলাদ্রি বাইরে বের হলে খুব একটা অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে ভালোবাসে না, কিন্তু লোকটার বয়সকে সম্মান জানিয়ে সে বলল, আমি আমি পোস্ট অফিসের নতুন চাকরিতে জয়েন করবার জন্য বেগুনকোদর যাচ্ছি। এই তো সোমবার আমার জয়েনিং, কিন্তু আমি আজ যাচ্ছি যাতে করে কালকের দিনটা কাজে লাগিয়ে এই একটা থাকা খাওয়ার জায়গা করে নিতে পারি আর কি। আর নতুন জায়গাটা একটু বুঝতেও তো সময় লাগবে, বুঝতেই পারছেন। নীলাদ্রির কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে সেই লোকটির মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। একটা ঢোক গেলে তিনি বললেন, কোথায় কোথায় নামবেন বললেন? বেগুনকোদর? আপনি কি পাগল মশাই? ওই স্টেশনে কেউ নামে, বিশেষ করে এই রাত্রিবেলায়? ওটা হচ্ছে ভুতুরে স্টেশন। আপনি কিছু শোনেননি, কিছু জানেন না ওই স্টেশনটার ব্যাপারে? একমাত্র যাদের ওই এলাকায় বাড়ি তারাই ওই স্টেশনে নামে, তাও আবার দিনের বেলায়। সন্ধে নামার আগেই সবাই বাড়ি চলে যায়। হ্যাঁ, আপনার সাহস তো কম নয় মশাই। বেগুনকোদরের ট্রেন ঢুকবে রাত 11টায়। ওই রাতে নেমে আপনি যাবেন কোথায় শুনি? ভদ্রলোকটির কথাগুলো যে নীলাদ্রির একেবারে খারাপ লেগেছিল তা নয়, কারণ এই স্টেশনটির দুর্নাম সে আগেই শুনেছে। সবকিছু জেনে বুঝেই তো সে এতটা এসেছে। এখন তার আর কিছুই করার নেই। নীলাদ্রি আরো কিছু বলার আগেই লোকটা বলে উঠল, দেখুন মশাই, বেগুনকোদরের পরে হলো কোটশিলা। আপনি ওখানে নেমে কোনো হোটেল পেয়ে যাবেন। রাতটা কাটিয়ে কালকে সকালে না হয় ওখান থেকে গাড়ি করে বেগুনকোদরে চলে আসবেন। কিন্তু আজ রাতে কোনো মতেই বেগুনকোদরে নামবেন না। আমি বেগুনকোদরে ঠিক আগে স্টেশনেই ঝালদা নামবো। আপনি চাইলে আমার সঙ্গে ঝালদায়ও নামতে পারেন। আমি ওখানেই রাতে আপনার থাকার ব্যবস্থা করে দেবো। একদম অপরিচিত অজানা একজন লোক যে নীলাদ্রির এত উপকার কেন করতে চাইছে? লোকটার কি কোনো বদ মতলব আছে? না, ঝালদা নেমে কাজ নেই। মনে মনে এইসব কথা ভাবতে ভাবতে নীলাদ্রি উত্তর দিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বেগুনকোদর নামবো না, কোটশিলাতেই না হয় নামব। আপনার এই সুপরামর্শ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। দেখতে দেখতে ঝালদা চলে এলো এবং ভদ্রলোকটি স্টেশনে নেমে গেল। নীলাদ্রির দিকে হাত নাড়া দিতে দিতে ট্রেন ছেড়ে দিল। নীলাদ্রি জানালার বাইরে থেকে দেখল লোকটি স্টেশনে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে এবং হাত নাড়া দিয়ে যাচ্ছে, হয়তো বিদায় জানাচ্ছে। আবার হয়তো কোনোদিন তাদের দেখা হবে না এইটা ভেবে। কিন্তু নেমে যাবার সময় লোকটির তীক্ষ্ণ দৃষ্টি নীলাদ্রির চোখ এড়ায়নি এবং লোকটির ঠোঁটের কোণে ছিল একটা হালকা হাসি। লোকটি নীলাদ্রির দিকে ওইভাবে কেন মুচকি হাসল? ঝালদা স্টেশনে লোকটা কেন এইভাবে হাত নাড়া দিচ্ছিল? একজন অজানা অপরিচিত ট্রেনের মধ্যে আলাপ হওয়া একজন সহযাত্রীকে এইগুলো করে? এই বিষয়গুলো নীলাদ্রিকে খুবই চিন্তায় ফেলছিল। ট্রেনের কামরায় খুব বেশি লোকও ছিল না। নীলাদ্রির ঠিক উল্টো দিকে বসা একটি লোক হঠাৎ করে বলে উঠল, এই যে দাদা, আপনি বেগুনকোদর স্টেশন নামবেন বলছিলেন না? ওই যে আপনার বেগুনকোদর স্টেশন চলে এসেছে।
লোকটির কথায় সম্বিত ফিরে পেল নীলাদ্রি। তড়িঘড়ি ব্যাংকার থেকে সুটকেস আর একটা বড় লাগেজ ব্যাগ নামিয়ে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালো। মনে মনে সে ঠিকই করেছিল বেগুনকোদার স্টেশনেই সে নামবে, কোটশিলাতে নয়। যা হবে দেখা যাবে। সে কিন্তু বিজ্ঞানের ছাত্র, আর ছোটবেলা থেকেই সে ভূত কখনো বিশ্বাস করেনি। ধীরে ধীরে ট্রেনটি থামল বেগুনকোদর স্টেশনে। নীলাদ্রি তখন ঘড়িতে দেখল রাত 11:35। প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক তাকিয়ে নীলাদ্রি দেখল পুরো ট্রেন থেকে 5 থেকে 6 জন নামলেন, আর তড়িঘড়িতে তারা স্টেশনের বাইরে বেরিয়ে গেলেন। হয়তো স্থানীয় লোক হবে এরা। সবটাই তাদের চেনা। আর রাতের বেলা এই স্টেশনে যে কেউ বেশিক্ষণ থাকে না, এ কথা তো সে বারবার শুনেছে বিভিন্ন সূত্র মারফত। একজন লোক তার ঠিক পাশ দিয়ে হন্তদন্ত হয়ে স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছিল। নীলাদ্রি তাকে দেখে জিজ্ঞাসা করল, দাদা, দাদা, ও দাদা, স্টেশন মাস্টারের ঘরটা কোন দিকে বলতে পারেন? মুখ দিয়ে কোনো শব্দ না করে আমার দিকে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডান হাতটা বাড়িয়ে একটা ঘরের দিকে ইঙ্গিত করে। তীব্র গতিতে স্টেশনের বাইরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সেই লোকটা। মুহূর্তের মধ্যে পুরো বেগুনকোদর স্টেশন খালি হয়ে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একমাত্র নীলাদ্রি। দূরের দিকে তাকিয়ে নীলাদ্রি দেখল ট্রেনটির আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। পুরো স্টেশনে নেমে এলো এক শ্মশানের নীরবতা। বৃষ্টি মাথায় করে বাড়ি থেকে বেরিয়েছিল নীলাদ্রি। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটা শিরশিরে ঠান্ডার অনুভূতি বেশ টের পাচ্ছিল সে। আর শুনতে পাচ্ছিল অমাবস্যার রাতের ঝিঝি পোকার মায়াবী ডাক। আর একটু দেরি না করে লোকটির দেখানো সেই ঘরটির দিকে নীলাদ্রি এগিয়ে গেল। সে দেখল দরজা জানালা বন্ধ। দরজার ফাঁক দিয়ে ভিতরে আলোর আভা দেখতে পায়। নীলাদ্রি সেই বন্ধ দরজায় কয়েকবার ধাক্কা মারল। কেউ আছেন? কেউ আছেন? একটু দরজাটা খুলুন না প্লিজ। বেশ কয়েকবার ধাক্কা মারার পর একজন বয়স্ক লোক হালকা করে দরজাটা খুলে গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার? এত ডাকাডাকি করছেন কেন? কি হয়েছে কি? আজকের লাস্ট ট্রেন এই বেরিয়ে গেল, আর কোনো ট্রেন এখানে দাঁড়াবে না। কাল সকালে আসুন আপনি। নীলাদ্রি কিছু বলার আগেই তার মুখের ওপর দরম করে দরজাটা বন্ধ করে দিল লোকটা। দরজার ফাঁক দিয়ে আর কোনো আলোর রেখা দেখা যাচ্ছে না। কোনো মানুষ এতটা অভদ্র আর অমানবিক হয় কিভাবে? সেই ধারণা নীলাদ্রির কখনোই ছিল না। হঠাৎ নীলাদ্রির মনে হলো তার ঠিক পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আগের থেকে শিরশিরে অনুভূতিটা যেন আরো বেশি লাগছে হঠাৎই। পিছনে ঘুরে কিছু বলার আগে সেই ছায়ামূর্তি একটা ফ্যাস ফ্যাসে কর্কশ কণ্ঠে বলে উঠল, বাবু, এত রাত্রে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছেন কেন? কাদের বাড়ি যাবেন? বলা বাহুল্য এই শুনশান প্ল্যাটফর্মে এরকম একটা ফ্যাস ফ্যাসে গলার উপস্থিতি নীলাদ্রিকে একটা ভয় পাইয়ে দিল। কিছুক্ষণ আগে তো এই প্ল্যাটফর্মে
কেউই ছিল না। তাহলে তাহলে এই লোকটা হঠাৎ হঠাৎ কোথা থেকে এলো? লোকটি চাদর মুড়ে দিয়েছিল। একে অল্প আলোতে ভালোভাবে তার মুখটা দেখা যাচ্ছিল না, তবে সে লুঙ্গি পড়েছিল। দেখে মনে হচ্ছিল খুব গরিব। নীলাদ্রি মনে মনে সাহস সঞ্চয় করে বলল, আসলে আসলে দাদা, আমি বর্ধমান থেকে আসছি। একটু আগে যে ট্রেনটা চলে গেল, আমি সেই ট্রেন থেকে নেমেছি। এখানে যে পোস্ট অফিসটা আছে না, আমি সেখানকার নতুন পোস্টমাস্টার। সোমবার থেকে আমার জয়েনিং। আমি আমি একদিন আগেই চলে এলাম। কালকে সারাদিন এখানে একটা বাড়ি ঠিক করব, আর নতুন জায়গা তো একটু জেনে বুঝে নিতে হবে আর কি। ভেবেছিলাম রাতটা ওই স্টেশন মাস্টারের ঘরেই কাটিয়ে দেব, সকালে যা হয় দেখা যাবে। কিন্তু ওই স্টেশন মাস্টারটা না এত অভদ্র যে আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। এক নাগারে বলে চল নীলাদ্রি। সব শুনে সেই আগন্তুক মানুষটি তার সেই ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, ও, আপনি আমাদের নতুন পোস্টমাস্টার বাবু। আমি হলাম হারাধন ঢালি। এই স্টেশনে আমি রিক্সা চালাই। বাড়ি ওই যে দূরের দিকে যে গ্রামটা আছে না, ওই গ্রামে। এই লাস্টে ট্রেনে এখনো প্যাসেঞ্জার পেলাম না, তাই চলে যাচ্ছিলাম। তারপর দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, চলুন আমার রিক্সাতে গিয়ে বসুন। এত রাত্রে এই রকম প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকা ঠিক নয়। এই স্টেশন কিন্তু ভুতুড়ে স্টেশন, আর এখানে রাতের বেলায় ভূত বেরোয়। এই গল্প শুনেছেন তো নিশ্চয়ই? হাসিটা শুনে কাটা যেন শিউরে উঠল নীলাদ্রির। এটা কোনো সাধারণ মানুষের হাসি না। একটু ভয় পেয়ে নীলাদ্রি বলল, আরে না না, আমি কোথাও যাব না। এই রাতটুকু প্ল্যাটফর্মে কাটিয়ে দেব। এই তো সেটা আছে, সেটের তলাতেই কাটিয়ে দেব। তারপর না হয় ভোর হলে গ্রামের দিকে রওনা দেব। তুমি না হয় চলে যাও, অনেক রাত হয়ে গেল তো। নীলাদ্রির কথাগুলো শুনে সেই আগন্তুক লোকটি একটু রেগে একটা বিশ্রী কর্কশ স্বরে বলল, আমি বলতেছি না এই জায়গাটা ভালো নয়। আপনাদের শহরের বাবুদের এই হলো একটা সমস্যা। কিছুতেই তেনারা যে আছেন এই কথা বিশ্বাস করতে চান না। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলতেছি, এখানে রাত্রিবেলা একা থাকা নিরাপদ নয়। চলেন বাবু, চলেন। আপনি বরং আজ রাতটা আমার বাড়ি চলেন। আমি গরিব মানুষ, তবে রাতটুকু থাকার কোনো সমস্যা হবে না। এই গরিবের বাসায় নয় একটু জল মুড়ি খেয়ে নেবেন। হ্যাঁ, চলুন, আর দেরি করবেন না। রাত্রির যত বাড়বে ততই তেনাদের হানাগোনা বাড়বে। নীলাদ্রি আর কিছু ভাবার অবকাশ পেল না। কোনো এক সম্মোহিনী জাদুতে লোকটি নীলাদ্রির দিকে ইশারা করল, আর সে তার পিছন পিছন প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে যেতে লাগলো।
বাইরে বেরিয়ে প্ল্যাটফর্মের আবছা আলো এসে দেখল একটা রিক্সা দাঁড় করানো আছে। আসেন বাবু, আসেন আসেন, এই সাবধানে বসুন, হ্যাঁ সাবধানে বসুন। অনেক দিনের পুরনো রিক্সা তো, হ্যাঁ এই সিটটা একটু ভেঙে গেছে, আপনি সাবধানে বসেন। আকাশে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে। তাহলে কি আবার বৃষ্টি নামবে? বিদ্যুতের মৃদু ঝলকানির আলোতে যতদূর চোখ যায় এদিক ওদিক তাকিয়ে নীলাদ্রি দেখল চারিদিকে কোনো জনমানব নেই। ঘটঘট করছে অন্ধকার। অমাবস্যার গভীর এক রাত। চারিদিকে শোনা যাচ্ছিল শুধু ঝিঁঝি পোকার ডাক, আর দূরে কোথাও মাঝে মাঝে কুকুর আর শিয়ালের চিৎকার। এইরকম একটা গা ছমছমে পরিবেশে একজন সম্পূর্ণ অচেনা লোকের সঙ্গে তার বাড়িতে যাওয়া আদৌ কি ঠিক হচ্ছে কিনা বারবার সেই কথাই ভাবছিল নীলাদ্রি। কিন্তু তার যে কিছু করার নেই। এখন এই অজ্ঞাত পরিচয় লোকটি তার কাছে ভগবান। রাতটা যেভাবে হোক কাটিয়ে সকালবেলায় কিছু একটা ব্যবস্থা সে করবে এই ভেবে রিক্সাটা শক্ত করে ধরে সিটের উপরে বসল নীলাদ্রি। একটা ক্যাচকুচ শব্দ শুনে সে বুঝতে পারল রিক্সাটা বেশ পুরনো। হঠাৎ সেই লোকটা গম্ভীর কণ্ঠে বলল, বাবু, রাস্তায় কিন্তু কোনো আলো জ্বালবে না। এই সব রাস্তা আমার কাছে চেনা, আমি ঠিক চলে যাব, কিন্তু আপনি কি কোনো আলো জ্বালবে না? হ্যাঁ ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখবেন। কথাটা শুনে নীলাদ্রি বেশ অবাক হল। এই নিকষ অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার রাতে কি করে লোকটা রাস্তা চিনে যেতে পারবে? কিন্তু সে আর বেশি কথা বাড়ালো না, শুধু বলল, আচ্ছা দাদা, তোমার বাড়িটা এখান থেকে ঠিক কতটা দূরে হবে? কারণ আকাশের অবস্থা তো ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তার আগেই আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে গো। লোকটা বলল, ও আপনি ভাববেন বাবু, এই তো এখান থেকে এই বড় জোর 15 মিনিট, তার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তবে আপনাকে যে কথাটা বলেছি সেটা কিন্তু মাথায় রাখবেন। কোনো রকম টর্চের আলো বা মোবাইলের আলো জ্বালবে না, হ্যাঁ? কেন আলো জ্বালবো না কেন? একে গ্রামের রাস্তা, তারপর রাতের অন্ধকারে রাস্তাঘাটে সাপখোপও বেরোতে পারে। এত কথা জবাব আমি আপনাকে দিতে পারবো না বাবু। আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন। কোনো আলো জ্বালবে না। এই জায়গাটা ভালো নয়। এই অমাবস্যার রাতে তেনারা বের হন রাস্তায়। যদি কারো সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো আমাদের দুজনকে তেনারা চিনে খাবে। আর কোনো কথা নয় বাবু, আমি রিক্সা ছাড়ছি, আপনি শক্ত করে ধরে থাকুন। গ্রামের রাস্তা কিন্তু খালা গন্ধে ভরা, হ্যাঁ? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে রিক্সা চলতে লাগলো। কোন দিকে যাচ্ছে, কি যে লেখা আছে তার কপালে, কিছুই ঠাওর করতে পারছিল না নীলাদ্রি।
শুধু মনে মনে নিজেকে দোষ দিচ্ছিল যে কেন সে জিদ করে আজকে আসতে গেল। প্ল্যাটফর্ম ছাড়ার সময় নীলাদ্রি খেয়াল করেছিল হাত ঘড়িতে তখন বাজে 12:35। সে লোকটাকে জিজ্ঞাসা করল, আচ্ছা আচ্ছা দাদা, এই এই বেগুনকোদর স্টেশনকে ভুতুড়ে স্টেশন কেন বলে? এখানে তো লোক আসতে এত ভয় পায় কেন? আপনি তো এখানকার স্থানীয় লোক বললেন, প্রকৃত ঘটনাটা কি কিছু কি জানেন? এই কথা শুনে লোকটি হঠাৎ রিক্সাটা থামালো। নীলাদ্রি একটু অবাক হয়ে লোকটাকে জিজ্ঞাসা করল, কি হলো? রিক্সা মানে রিক্সা দাঁড় করালেন কেন? লোকটি কর্কশ গলায় বলল, শুনুন বাবু, আপনাকে তাহলে এখানকার একটা সত্যি ভূতের ঘটনা বলি, দেখবেন আবার ভয় পেয়ে যাবেন না। আর মনে আছে তো, আলো কিন্তু জ্বালানো যাবে না। এই ঘটনাটা ঘটেছে ঠিক আজ থেকে প্রায় 20 বছর আগে, এক অমাবস্যার রাতে। আমারই মতো একজন রিক্সাওয়ালা ছিল, ওর নাম ছিল ভোলানাথ সর্দার। মিনতি আর 5 বছরের ছেলে হারুকে নিয়ে তার সুখের সংসার। তারপর হঠাৎ এক অজানা ঝড় এসে ভেঙে তছনছ করে দেয় তার সেই সুখের সংসারকে। তখন প্রায় রাত 9:30 বাজে। বেগুনকোদর স্টেশনে একটা ট্রেন ঢোকে। ভোলা সবে মাত্র একজন বয়স্ক যাত্রীকে তার রিকশায় তুলতে যাবে। হঠাৎ তার পাড়ার একটা ছেলে বিশু ছুটতে এসে তাকে খবর দেয়, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে ভোলাদা, তুমি এক্ষুনি বাড়ি চলো গো, তোমার বাড়িতে বড় বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বল, খুলে আমায়। কার কি হয়েছে বল, কার কি হয়েছে? তুমি আগে বাড়ি চলো দেখি, তারপর সব জানতে পারবে। এখন আর কোনো কথা বাড়িও না, চলো তাড়াতাড়ি। বিশুর এই কথাগুলো শোনা মাত্রই বয়স্ক যাত্রীকে রিক্সা থেকে নামিয়ে বিশুকে নিয়ে বাড়ির দিকে খুব জোরে রিক্সা চালাতে লাগলো ভোলা। এক নাগারে এই পর্যন্ত গল্পটা বলে একটু নিঃশ্বাস ফেলল রিক্সাওয়ালা। নীলাদ্রি তার উত্তেজনা প্রশমন করতে না পেরে বলে উঠল, কি হলো? কি হলো? থামলে কেন? তারপর বলো। আরে ভোলা বাড়িতে গিয়ে কি দেখলো সেটা বলবে তো। নীলাদ্রির কথা শেষ হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করল। এতক্ষণ মাঝে মাঝে শুধু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল আকাশে। নীলাদ্রি চিৎকার করে বলে উঠল, এই যে এ তো বৃষ্টি শুরু হয়ে গেল। রিক্সাটা একটা ধারে থামাও। আরে আশেপাশে কোথাও গাছের তলায় একটু দাঁড়িয়ে পড়ি চলো। তোমার রিক্সায় সিটের উপরে ছাউনিটাও নেই দেখছি। আরে আমি তো পুরো ভিজে যাব। আরে তাড়াতাড়ি দাঁড়াও। নীলাদ্রির কথা মতো লোকটা রিক্সাটা থামালো, কিন্তু ততক্ষণে সে পুরোপুরি ভিজে একাকার হয়ে গেছে। সে বলল, আরে করছো কি? এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কিছু দেখাও যাচ্ছে না। তুমি তো বললে তোমার রাস্তাঘাট সব চেনা। কোনো একটা গাছের তলায় গিয়ে রিক্সাটা দাঁড় করাও। এদিকে আমায়ও আবার আলোটা জ্বালতে বারণ করেছো। তুমি কি ভেবেছো বলো তো? আর একটা ব্যাপার নীলাদ্রি খেয়াল করল, রিক্সা ছাড়ার পর
প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখনো লোকটা তার বাড়িতে পৌঁছয়নি। অথচ সে বলেছিল স্টেশন থেকে তার বাড়ি মাত্র 15 মিনিট। এসব এসব কি হচ্ছে নীলাদ্রির সাথে? কিছুই বুঝতে পারছে না সে। আর কিছু বলার আগে সে অনুভব করল একটা বেশ ঠান্ডা হাত তার হাতটা জোরে চেপে ধরেছে। এই হিমশীতল হাতের হঠাৎ স্পর্শে তার বুকটা ছ্যাদ করে উঠল। সে খুব ভয় পেয়ে গিয়ে হাতটা ছাড়িয়ে দেবার চেষ্টা করল, কিন্তু পারল না। লোকটা ততোধিক কর্কশ কণ্ঠে বলে উঠল, বাবু, আমার সঙ্গে চলেন। এখানে এখানে আশেপাশে দাঁড়াবার কোনো বড় গাছ নাই। ওই ওই সামনে আমাদের বেগুন কোদর শ্মশান, ওখানে শ্মশান যাত্রীদের বসার জন্য একটা ঘরের ছাউনি আছে। ওখানে গিয়ে আমরা দাঁড়াই, চলেন। তারপর তারপর বৃষ্টি থামলেই আবার রিক্সা ছাড়বো। প্রচন্ড রেগে গিয়ে নীলাদ্রি বলল, কিন্তু কিন্তু তুমি এই অন্ধকারে কি করে বুঝতে পারছো যে আমরা শ্মশানের কাছে চলে এসেছি? আর 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 রাস্তার ধারে কোনো বড় গাছও নেই। যত সব আজগুবি গল্প। তুমি তুমি আমাকে আর বলতে পারবে না কোথায় কোথায় তোমার বাড়ি? প্রায় 1 ঘন্টা হতে চলল, এখনো 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 তোমার বাড়ি পৌঁছালাম না। কি ভেবেছ তুমি তুমি একলা পেয়ে আমাকে ভয় দেখাবে? ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো। আমাকে আমাকে স্টেশনে পৌঁছে দিয়েছো। আমি যাব না তোমার বাড়ি। কি হলো? চুপচাপ চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা কানে যাচ্ছে না? চুপ, একদম চুপ। আপনার আপনার অনেক বকবকানি আমি সহ্য করেছি বাবু। আর আর একটাও কথা বলবেন না। ভালো জানতো আমার সাথে ওই শ্মশানের দিকে চলেন। বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। আপনি আপনি আর আমি দুজনেই কিন্তু ভিজে গেছি। আপনাকে আপনাকে আগেই বলেছি, এই বেগুন কোদরের রাত্রি এনাদের দেখা যায়। এখন এই গভীর রাতে আপনাকে একমাত্র আমি তেনাদের হাত থেকে বাঁচাতে পারি। এতক্ষণে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন বাবু। হ্যাঁ, আর আর ভোলার গল্পের শেষটা শুনবেন না? হ্যাঁ, তার বাড়িতে কি বিপদ হলো সেটাও তো শুনতে হবে আপনাকে, নাকি? তাই আর একটাও কথা নয়। হ্যাঁ, আসুন আসুন আমার সাথে, চুপচাপ আসুন। এই বলে নীলাদ্রির হাতটা শক্ত করে ধরে হিড়হিড় করে টানতে টানতে লোকটা ঢুকে গেল শ্মশানের মধ্যে। কোনটা শ্মশান, কোনটা রাস্তা, আর কোনটা মাঠ, কিছুই নীলাদ্রি বুঝতে পারছিল না। শুধু যেন এক অশরীরী অবয়ব বশবর্তী হয়ে সে যা করতে বলছিল নীলাদ্রি তাই করে চলল। হঠাৎ করে নীলাদ্রি অনুভব করল তার গায়ে আর বৃষ্টির ফোঁটা লাগছে না। তাহলে তাহলে কি লোকটার কথা মতো শ্মশানের সেই ঘরের ছাউনির তলায় তারা এসে দাঁড়ালো? আচ্ছা আচ্ছা, তোমার হাতটা এত এত ঠান্ডা কেন বরফের মতো? কই, আমার হাত তো এত ঠান্ডা নয়।
নীলাদ্রির এই প্রশ্নের জবাবে লোকটা বলল, ওটা ওটা তেমন কিছু নয়, আসলে বৃষ্টিতে ভিজেছি তো, তাই একটু হাতটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। তা বাবু, ভোলার গল্পের শেষটা শুনবেন? আর হ্যাঁ, আমরা কিন্তু এখন শ্মশানের মধ্যে আছি বাবু, এখানে কোনো ভয় নেই। শ্মশানে কিন্তু তেনারা ঢুকতে সাহস পায় না, আসলে এই চিজার জায়গা দখল করে রাখে তো। এই কথা শুনে বিরক্তি সহকারে নীলাদ্রি বলল, তোমার তোমার ভোলার গল্প শোনার আমার কোনো ইচ্ছেই নেই। বৃষ্টি থামলে তুমি আমাকে আমাকে স্টেশনে দিয়ে আসবে, এই তোমাকে আমি বলে রাখলাম। কিন্তু ফিস ফিস করে লোকটা বলল, বাবু, তেনাদের গল্প পুরোটা না শুনলে তেনারা খুব রেগে যায়, তাই ভোলার গল্পের বাকিটা আপনাকে শুনতেই হবে। নীলাদ্রির সম্মতির জন্য অপেক্ষা না করেই লোকটা বলতে থাকলো, ভোলার বিষে দুজনেই ছুটতে ছুটতে তার বাড়ির সামনে এসে দেখলো ভোলার ঘরের ছাউনি দেওয়া মাটির বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। পাড়ার লোকেরা সবাই মিলে আগুন নেভানোর জন্য জল ঢালছে, কিন্তু কিন্তু কিছুতেই সেই আগুন নিচ্ছিল না। হঠাৎ করে সেই ভিড়ের মধ্যে কেউ একজন বলে উঠল, ঘরের মধ্যে কিন্তু ভোলাদার বউ মিনতি আর তার ছেলে রয়ে গেছে। মনে হচ্ছে আগুনটা রান্না করতে গিয়েই ধরেছে। কি জানি তাদের কি অবস্থা হলো, আদৌ কি তারা বেঁচে আছে? এই কথা শোনা মাত্রই খুব খুব জোরে চিৎকার করে কেঁদে উঠল ভোলা। না না, কিছুতেই হতে পারে না, কি বলছো তোমরা? আমার মিনতি, আমার আরু তারা ঘরের মধ্যে আছে, আর এই কথা তোমরা এখন বলছো? হে ভগবান, আমি এখন কি করব? কি করে বাঁচাবো ওদের, তোমরা বলে দাও। এইসব ভিড় করে বলতে বলতে সবাইয়ের চোখের সামনে ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটা। হঠাৎ করে এক দৌড়ে সেই দাউ দাউ করে চলতে থাকা ঘরের মধ্যে ঢুকে গেল ভোলা। বউ আর তার ছেলেকে বাঁচাতে সবাই চিৎকার করে উঠল, কারো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে দাউ দাউ করে আগুন ধরে গেল ভোলা সারা গায়ে। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও আমাকে, তোমরা বাঁচাও, আমার সারা গাছে পুড়ে যাচ্ছে, আগুনের এই তাপ আমি আর সহ্য করতে পারছি না, তোমরা আমাকে বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও। আস্তে আস্তে সেই আওয়াজটাও এক সময় বন্ধ হয়ে গেল। সবাই চোখের সামনে আগুনে জ্বলছে গেল তিনটি অসহায় প্রাণ। শেষ হয়ে গেল ভোলার পুরো পরিবার।
প্রায় ঘন্টা দুয়েক একটানা জল ঢালার পর যখন ঘরের আগুন নেভল, তখন একজন সাহস করে একটা বাঁশের ডগা দিয়ে ছাই সরাতে সরাতে দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। আগুনে জ্বলসানো, তলা পাকানো 3টে শরীর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের মধ্যে। শোনা যায় ভোলা, মিনতি আর ওর আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই গ্রামের রাস্তায়। এই রাতের বেলায় অনেকেই নাকি তাদের একসাথে ঘুরতে দেখেছে। সেই জন্য রাতের বেলায় এখানে কেউ রাস্তাঘাটে বেরোয় না। ওই পাড়ার লোকের উপর ভোলার খুব রাগ হয়েছিল যে কেন তারা তার বউ আর ছেলেকে তারা আসার আগে বাঁচায়নি। এই ঘটনার কিছুদিন পর ভোলার বাড়ির পিছনের আমবাগানে বিশুর ঝুলন্ত দেহটা পাওয়া যায়। সবাই বলেছিল বিশুকে বড় ভালোবাসত ভোলা, ছোট ভাইয়ের মতো স্নেহ করত মিনতিও। নিজের চোখের সামনে তার প্রিয় মানুষগুলোকে এভাবে পুড়ে মরতে হলো, এটা কিছুতেই বিশু মেনে নিতে পারেনি। আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। আচ্ছা বাবু, আপনি বলতে পারেন এই সাদা সিধে সরল মানুষগুলোর কি দোষ ছিল? হ্যাঁ, এতক্ষণ বলার পর এইবার থামল ভোলা। নীলাদ্রি উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তারপর কি হয়েছিল? বাবু, এই ভোলা আর তার পরিবারের এই অপঘাতে মৃত্যুর জন্য কারা দায়ী ছিল বাবু? আমি জানি আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আছে। স্তম্ভিতের মতো কথাগুলো শুনছিল নীলাদ্রি। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। ঝিঁঝি পোকার ডাকগুলো হঠাৎ করে যেন বন্ধ হয়ে গেছে। দূর থেকে কুকুর আর শিয়ালের মাঝে মাঝে যে ডাক শোনা যাচ্ছিল, সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হঠাৎ তার খেয়াল হলো তার খুব গরম লাগছে। একটা অস্বাভাবিক গরম। আশেপাশে কোথাও যেন আগুন জ্বলছে, আর সেই আগুনের তাপ তার গায়ে এসে লাগছে। কিন্তু কোথা থেকে আসছে এই আগুনের তাপ? একটা ঢোক গেল নীলাদ্রি। বলল, দাদা, আপনি কোথায় গেলেন দাদা? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার হঠাৎ খুব গরম লাগছে। আপনি কি আগুন জ্বালিয়েছেন নাকি আশেপাশে? কই আমি তো কোনো আগুন দেখতে পাচ্ছি না। তাহলে আমার এত গরম লাগছে কেন? এই আগুনের তাপ
আমি যে আর সহ্য করতে পারছি না। আপনি কোনো কথা বলছেন না কেন? আপনি কোথায় চলে গেলেন দাদা? নীলাদ্রি অনুভব করল তার আশেপাশে বেশ কয়েকজন অশরীরী অবয়ব নীরব উপস্থিতি। কারা যেন ফিসফিস করে বলছে। নীলাদ্রি স্পষ্ট শুনতে পেল একজন মহিলা, একজন শিশু আর দুজন পুরুষ কণ্ঠের ফিসফিস শব্দ। শিশুটা বলছে, মা, ও মামা, এই বাবুটি এখানে কি করছে মা? আজ থেকে ইনি কি আমাদের সঙ্গে এই শ্মশানে থাকবে মা? কারা কথা বলছে? আমি কিন্তু ভয় পাই না কাউকে। আমাকে ভয় দেখানো অত সহজ নয়। সাহস থাকে তো সামনে এসে কথা বলুন। নীলাদ্রির এই কথায় একটা বিশ্রী হাসি হেসে খুব কর্কশ গলায় সেই রিক্সাওয়ালা লোকটা বলে উঠল, বাবু, আপনি এবার আলোটা জ্বালতে পারেন। আপনার সঙ্গে অনেকেই আলাপ করতে এসেছে। ভোলা, বিশে, মিনতি আর হারু। হঠাৎ করে আকাশ ভেঙে একটা তীব্র বজ্রপাত, আর সেই বিদ্যুতের ঝলকানিতে নীলাদ্রি স্পষ্ট দেখতে পেল একটা শিশু সহ মহিলা সহ দুটি পূর্ণবয়স্ক অশরীরী তার সামনে দাঁড়িয়ে আছে। মিষ্টিভাবে তার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে তারা হেসে চলেছে এক নাগারে। শিশুটির, মহিলাটির ও একজন পুরুষের সারা গা থেকে বেরোচ্ছে আগুনের তীব্র তাপের লাল আভা। চোখগুলো টকটকে লাল, যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। সারা গায়ে আগুনে পুড়ে মাংসগুলো তলা পাকিয়ে গেছে একেবারে। কোথাও কোথাও থেকে ঝলসানো মাংসের টুকরোগুলো খসে পড়ছে নিচে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় নীলাদ্রি। মাটিতে পড়ে খোকাতে তার কানে ভেসে এলো ভোলার কান্না ভেজা শেষ কথাগুলো। আমাদের কোনো দোষ ছিল না বাবু। কেন আমাদের অকালে চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে? এর জন্য তাই এই সমাজের স্বার্থপর মানুষ তারা যদি আর একটু সচেতন হতো, তাহলে হয়তো আমরা সবাই বেঁচে যেতাম। কাউকে ছাড়বো না। এই বেগুন কোদর গ্রামে থাকবো শুধু আমরা।